অন্যতম সুন্দর রং হচ্ছে এইটা, যেটা এখন এই বোগেনভেলিয়ায় হয়েছিল। এই রংটা যে হবে সেটা কিন্তু আমি আসলে যখন কিনেছিলাম তখনও বুঝতে পারিনি এত সুন্দর হবে। প্রকৃতি মাঝে মাঝে এত সুন্দর সারপ্রাইজ দিয়ে দেয়। আবার ইলেকট্রিসিটির লোকরা সেটাকে কেটে কেটে দেয়। এটা বেয়েছে হচ্ছে যে চৌষা গাছটাতে, চৌষা গাছটাতেই ওই যেটা হয়েছিল ওই কী বলে মৌমাছির চাকটা। এদের বাড়িটা সংলগ্ন, ওই দিকের রাস্তাটা সংলগ্ন, কাজেই ভেঙে তো দিতেই হতো। আমি এই শোকটা থেকে গাছ মানে ওদের চাক ভেঙে দেওয়া থেকে কিছুতেই বেরোতে পারছি না। আপনারাও হয়তো ব্লগে খানিকটা সেটার আভাস পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন শিলিগুড়ি শহরে আমরাও খুবই ভালো আছি, শারীরিকভাবে তো বটেই। আজকে আমরা লাঞ্চে ভাত খাবো না, ডালিয়া খাবো। আমি বোধিসত্ত্ববাবু দুজনেই, সাথে একটা প্রোটিন কিছু দরকার, সেই জন্যতেই কিন্তু আমরা এই 11 এগ বয়লার অ্যান্ড পোচার এটাতে করে আজকে 2টো ডিম সেদ্ধ করে নেব। প্রথমে যে জিনিসপত্রগুলো ওরা দিয়েছে সে মোলগুলো তো আপনাদের সাথে দেখিয়েই নিলাম, তবে ডিমটা কিন্তু সেদ্ধ করবার আগে এরকমভাবে একটুখানি ছিদ্র করে নিতে হবে। এখানে একটা পরিমাপ করবার মতো একটা কাপ রয়েছে, আমরা দুজনেই হার্ড বয়েল খাবো আজকে, সেই জন্য এই মাপে মানে এই গ্লাসের মধ্যে কিন্তু সেই মাপগুলো দেওয়া রয়েছে। আপনারা একটু দেখে নিয়ে জলটাকে দিয়ে দেবেন। এখানে জাস্ট এটাকে অন করে দিতে হবে, নীল আলোটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ এটা সেদ্ধ হয়নি ধরে নিতে হবে। তারপর যখন এটা সেদ্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে। বোধিসত্ত্ববাবু এখন মোটামুটি সপ্তাহে 2 দিন মতো গোটা দিনই তিনি কার্বোহাইড্রেটের মতো ওই কমপ্লেক্স কার্বটাই খেতে পছন্দ করছেন। আজকে ভাবলাম তার দোসর আমিও হয়ে যাই। তো আপনাদের সাথে গল্প করতে করতে টুক করে এটা নিভেও গেল, একেবারে প্রায় কোনো এফর্টই লাগলো না, জিনিসটা সুন্দর সেদ্ধ হয়ে গেল, কোনো গ্যাসও খরচ হলো না, সময়টাও এত অল্প লাগে যেটা বলার মতো নয়। তারপরে যাই হোক, এটাকে একটুখানি গরম যেহেতু এটাকে তুলে নিব, নিয়ে জলের তলায় বসিয়ে তারপর খোসা ছাড়িয়ে দিব্য খেয়ে নেব। এটাতে 3 রকমভাবেই বয়েল করা যায়, সফট, মিডিয়াম, হার্ড। আমি কিন্তু আজকে একটু হার্ড বয়েল করেছি। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, যদি প্রয়োজন হয় কিনবেন বন্ধুরা, খুব কাজের জিনিস। কেন বলো তো শুকাচ্ছে না এখনো? ঢেকে আছে, সেগুলো দেখানো যাবে না, তাই তোমার চাঁদ মুখটা একটু দেখিয়ে দাও। দেখো দেখো এইবার ঠিক আছে, শুকিয়ে যাবে। হ্যাঁ শুকিয়ে গেছিলো, আজকে রোদের নেই। ও আলপনা দি, তোমার যে দিকটাতে বরবটিগুলো দেওয়ার কথা ছিল, বরবটির চারা দেবে না? কোথায় যাবো? ওইখানে হয়েছে, এইখানেই হয়েছিল, কিন্তু এখানে কিসের সামনে রাজনীতি করবি? কোথায় দেখো দেখো দেখো, অত গল্প না দিয়ে দেখো কি করেছো দেখি। আচ্ছা আচ্ছা চলো চলো না। আসো আসো করে তো খুব তো। হ্যাঁ বুঝলাম, ভালোই দিয়েছো। ওই দিকটায় দেওয়ার কথা ছিল যে, ওই দিকটা মাছা অনেক উঁচু, আর এইদিকে দেখো তো কত ফাঁকা, ওই দিক দিয়ে সব ভরে যাচ্ছে, ওই দেখো কি অবস্থা। তাও ঠিক, তাও ঠিক। দিদি সিম গাছ দেখো কোথা দিয়ে আলিদার বাড়ি যেতে চাচ্ছে। আলিদার বাড়ি যাবে? হ্যাঁ দেখো যেতে চাচ্ছে, ওই দিকে দিয়ে দিলে তাই চলে যাবে চলে যাবে। ওরা রোদের দিকে যেতে চায়, জানো তো। এই দিকে দেখলাম, আর আমার আঙ্গুর গাছের খবর কি? ওই যে আঙ্গুর গাছের দেখো না, তোমার আঙ্গুর গাছ কি অবস্থা। চিনিটা তো প্রচুর দাম বেড়েছে। এই আঙুর যদি হয়, চিনির চাটনি, একটু চিনি দিয়ে চাটনি খেতে হবে। ভীষণ টক হওয়ার কথা, আবার মিষ্টিও হতে পারে, মিষ্টিও হতে পারে। খুব সুন্দর হয়েছে আজকে, হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। দাঁড়ান আপনাদের পাহাড় দেখাই। এইখান থেকে হালকা একটা রেখা দেখা যাচ্ছে, হালকা দেখতে পাচ্ছেন, হালকা। খালি চোখে একটু ভালো দেখা যাচ্ছে, ক্যামেরা অতটাও ভালো লাগছে না। আজকে ওয়েদারটা একটু ঘোলা ঘোলা। আমি বহুদিন থেকে বলছি যে ফ্ল্যাটের ছাদ থেকে ভালো দেখা যায়, যাওয়াই হয় না ছাদে। আহা, এখান থেকে এটাকে আরো বেশি সুন্দর লাগছে দেখতে। আপন খেয়ালে বেড়ে উঠেছে। আমাদের সৈদুর হলুদ রংটাকে কেটে ফেলেছিল, নাহলে হলুদটার এটা পাশাপাশি খুব সুন্দর লাগতো দেখতে। অনেকবার ভাবি যে একটা হলুদ বোগেনভেলিয়া আনবো, আর মনে করি দূর বাবা, শখ করে আনবো, লাগাবো, তারপর এরা সব আজে বাজে কাজকর্ম করে ফেলবে, কি দরকার, থাকে যা আছে সেটাই থাক।
কখনো মেঘের এমন খেলা হয়, এদিকটাতেও মনে হয় পাহাড় আছে, সত্যি সত্যি কখনো মনে হয়, কিন্তু এদিকটা পাহাড় থাকার কথা নয়। কিন্তু কখনো কখনো না মানে দৃষ্টিবিভ্রম হয় বা যে কোনো কারণেই হোক, খুব স্পষ্ট যেন পাহাড়টাকে দেখা যায়। কে জানে, হয়তো বা কোনদিন দেখবো যে হ্যাঁ সত্যি এদিকেও পাহাড় আছে, এই দিকটাতে থাকার কথা নয়। কিন্তু মাঝে মাঝে এমন অদ্ভুতভাবে মিলে যায় না, মানে ষষ্ঠেন্দ্রিয়র কথাবার্তা। আমাদের মধ্যে কয়েকদিন হলো রাসেল ভাইপার নিয়ে কথা হচ্ছে, মূলত গৌতম দার প্রসঙ্গেই রাসেল ভাইপার আসে। গৌতম দা যে আশ্রমে ছিল সেটা মির্জাপুরে, অর্থাৎ উত্তরপ্রদেশে। সেখানে সে একদিন একটা বাংলায় ফেসবুক পোস্ট দিয়েছিল যে আমি এখানে আছি, বহু আমার জন্যই আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, পারছেন না, এবং আমিও যোগাযোগ করতে চাইছি না। আমি একটি আশ্রমে আছি, একটি বিশেষ আশ্রমের নাম করে, এখানেই থাকবার পরিকল্পনা আছে, ভালোই আছি, নিজের মতো করে ঈশ্বরের সেবা নিয়ে রয়েছি, ভাতে ভাত রান্না করছি প্রচুর রাসেল ভাইপারদের সাথে। সেটা তো আমাদের সকলের চুলখানা হয়ে গেছে, রাসেল ভাইপার, চাঁদবোড়া সাপ, চন্দ্রবোড়া। তাই ভাইপার প্রজাতি এমনিতে তো এরা খুব নিরীহ টাইপের হয়, একটু মোটাসোটা নাদুস নুদুস শ্লথগতি হয় তুলনামূলকভাবে অন্যান্যদের থেকে, কিন্তু এদের তো সাংঘাতিক ধরনের মানে বিষ, লোহিত রক্তকণিকা ভেঙে টেঙে দেয়, মানে বিভৎস হয় আর কি। রাসেল ভাইপার কামড়ালে বেঁচে থাকা খুব কঠিন চন্দ্রবোড়া সাপ হলে। তা সেটা নিয়েই আমাদের মধ্যে তারপরে যে গৌতম দা আবার এখানে এলেন, আবার আমাদের সেই পুরনো কথাটা মনে পড়লো, আবার তাকে ডাকা হলো আমাদের বাড়িতে। এইসব নিয়ে না কদিন হচ্ছে, কালকে হঠাৎ করে দেখি দিনহাটাতে রাসেল ভাইপার। তো উত্তরবঙ্গের জন্য তো রাসেল ভাইপার তো কোনোদিনও ছিল না, অ্যাকচুয়ালি এটা তো বারেন্দ্র সাপ বলে সাধারণত, আগে রাজশাহী জেলাতেই কেবলমাত্র হতো, তারপর তো ছড়িয়ে ছিটিয়ে গেছে, মানে বাংলাদেশের রাজশাহী জেলাতেই যেহেতু এই সাপটা মূলত পাওয়া যেত, তাদেরকে বারেন্দ্র সাপ বলা হতো। তারপর যাই হোক, উত্তরপ্রদেশে এইসব জায়গায় বেনারস, কাশি, এইসব জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু রাসেল ভাইপার ছিল না সে অর্থে, কিন্তু এখন চলে এলো। একটি সূত্র বলছে যে ওই যে কেউ ট্রাকে করে রেল লাইন সম্প্রসারণের জন্য কিছু পাথর নিয়ে আসা হয়েছিল, তাদের সাথেই চলে এসেছে, কেউ বলছে মালগাড়িতে চলে এসেছে, কেউ বলছে ওই এত প্রভূত বন্যায় সব বয়ে এসেছে, কীভাবে তারা এসেছে কেউ জানে না, বিভিন্ন রকম সম্ভাবনার কথা বলছে। তো সেটা শুনে কালকে থেকে এত টেনশন হয়েছে, তো মাকে বারবার করে ফোন করা যে মা বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রেখো। আর আমাদের নারকেল গাছ কাটাটা ভাদ্র মাসে হবে না, মা বারণ করেছে, সেজন্য স্থগিত আছে, ওটা আশ্বিনে হবে। তা এই সবগুলো নিয়ে কালকে রাত্রে আমার একদম ঘুম হয়নি, না হওয়ায় সকাল থেকে মানে খুব ম্যাচ করছিল, অবসন্নতা গ্রাস করেছে। আর আমি একটা জিনিস বুঝতে পারছি যে রাত্রেবেলায় ওই 8:30টার মধ্যে না ডেটা অফ করে দিতে হবে। আমি রাসেল ব্যাপারে খবরটা পেয়েছি হচ্ছে কালকে রাত্রে 11:15টার সময়, 11:15, প্রায় 11টা বাজে তখন দাদার পোস্টটা হঠাৎ করে চোখে পড়লো, তারপর মাথাটা খারাপ হয়ে গেল, এই তো চললো। সেই জন্যই আজকের দিনটা আমার খুব একটা ভালো যে গেল এতটা সময় পর্যন্ত তা না, অবসন্নতায় গেল। এখন আশা করছি একটা এন্থু নিয়ে ব্লগটা চালু করলাম, আশা করছি এরপর দিনটা ভালোই যাবে। সমস্ত দুপুরে খাওয়া দাওয়া সব কিছু মিটে যাওয়ার পর তখন যখন একটু এনার্জি পেলাম, তখন মনে হলো যে না ব্লগটাকে শুরু করে দিই। এই সামান্য কটি শাড়ি বেরোলো আলমারি থেকে, এইটা আমার মায়ের শাড়ি, তার বক্তব্য ছিল তাকে শাড়ি দিতে হবে এমন একটা যেটাতে বলে দে মানুষ টানুষ ইরুম করে নাচছে, হ্যাঁ, তা মধুবনী শাড়ি চাই আসলে। যাই হোক, তা এইটা হচ্ছে আমার মায়ের শাড়ি, বাবা চলে যাওয়ার পর মা আমাকে দিয়ে দিয়েছেন, সবই সিল্কের শাড়ি, এবং তার নিবেদন হচ্ছে ওই কাঁথা স্টিচের যে ধরনের শাড়ি তুমি দিয়েছো ওই মেটেরিয়ালের, তার মানে হচ্ছে সিল্কের। বুঝে গেছি, আমি যা বোঝার বুঝে গেছি। আমার শাশুড়ি মা বলতেন, হ্যাঁ এদের বউয়ে ভরসা করিস না, যখন এদের পছন্দ তৈরি হবে তখন দেখবি দামি হবে। কিছু বলবি, কিছু তো বল। এটা সুন্দর, হ্যাঁ, এখন সে শাড়ি নিবিষ্ট মনে শাড়ি দেখছে, সেটা কোনটা সে নিয়ে যাবে অ্যাকচুয়ালি। তা শুধু তো তার শাড়ি নেওয়ার ইয়ে হলে চলবে না, আমাকে সেগুলোকে রেডি করিয়ে দিতে হবে। তো খোল, তাহলে একটু খুলে দেখ এটা ভেতরটা কেমন, আমার নিজেরও সাথে কথা মনে নেই এগুলো। যাই হোক, আমার শাড়িগুলো কাজে লাগবে এই আর কি। এটা কিন্তু সিঙ্গেল কালারের, শুধু পাড়েতে কাজ। এটা নিবি তাহলে এটার সাথে ব্লাউজ নিতে হবে, দেখ সুন্দর করে ভাঁজ কর। এই যে এই শাড়িটা ওর ভালো লাগছে না, কিন্তু এটা পিওর সিল্ক, এটা আমার বিয়েতে দিয়েছিলেন একজন। তো মানে আমার, কিন্তু এই রঙটা তোকে মানাবে, তুই টুকটুকে রঙ, গায়ের রঙ ভালো লাগবে দেখতে, তুই পরবি না এটা? হ্যাঁ এটা সিল্ক বাবু, হাতে নিয়ে দেখ না, তুই তো ভারী শাড়ি চাইছিস না, এই দেখ সুতির শাড়ি নেবে না, এইসব শাড়ি নেবে, তো ঠিক আছে ভালো কথা। এটা পিওর সিল্ক মা, দেখ এই শাড়িটা দেখ, এটা একটু কাঁচাতে হবে এগুলো।
নিবি ফাইনাল হলো, এটা মোটামুটি রেডি আছে, কাঁচানো আছে, ব্লাউজটা করে দিতে হবে। আচ্ছা যাই হোক, এবার বল এটাও নিবি? এটা একটু কাঁচাতে হবে, সাবধান, এই শাড়ি কিছু নষ্ট করবি না, এটা আমার মায়ের শাড়ি। এই শাড়িটা পছন্দ হয়েছে খুব। তাহলে কোনটা জানি হয়েছে? ঠিক আছে, হয়নি তো ব্যাস ব্যাস ব্যাস, আর দেবো না আর দেবো না, তুই হয়নি যখন বললি তো সুন্দর শাড়িটা, তখন তাহলে কোনটা বললি, এইটা নাকি? ও, এইটার থেকে এটা ভালো শাড়ি। হ্যাঁ, কী রং দেখ, ওটা খুলে দেখ যেটা ভালো লাগে, খোল। ওই শাড়িটা হাতে আছে, শাড়িটা রেডি শাড়ি, কিন্তু ইচ্ছা করলে নিয়ে যেতেই পারিস, খুললে আলাদা ব্যাপার দাঁড়াবে, খোল। কি আমার এবারে শাড়ি বিশেষজ্ঞ নিজেই বলে খোলো, নিজেই বলে দেখো, তারপরে বলে কি না মানে। আরে দেখ তো রে বাবা, মানে আঁচলটা এমনভাবে দেখছি যেন তুই শাড়িটাকে নাম্বার দিবি 10-এর মধ্যে 5। আমি সেটাই বলছিলাম। আরে এই দেখ এই দেখ, সেটা সুন্দর মাম্মা, এই দেখ এই দেখ এই দেখ, ভেতরটা পুরোটাই আলাদা বাবু, দেখ দেখ এইটা দেখ, এটা নিবি না? দেখ খোল। বাবা গালে হাত দিয়ে ভাবছে। এই যে এটা দিয়েছিল তোমার ঠাকুমা, নাও এটা, এটা অবশ্য তোমার খুব একটা পছন্দ হবে না, সেটা স্বাভাবিক। এটা নিবি? এটা নিবি না, এই দুটো নিস না বাবু, এটা আমি নিষেধ করছি, এই দুটো, এইটা ছাড়। এগুলোর মধ্যে দেখ, এটা হচ্ছে নবীন বরণে তেনাদের শাড়ি পরতে হবে তো। আবার কালো ধরে মাল লাগাবো বাবু। না কালো তো সব সময় তুমি পরেইছো একদিন অবধি। কালো তো না, অ্যাকচুয়ালি আমি ভায়োলেটটা নিচ্ছি না। নিচ্ছ না? নিচ্ছি তো। হ্যাঁ তাহলে এতগুলো কি করে নিয়ে যাব? একবারে নিয়ে যেতে হবে না, সাইড করে রেখে দাও, পরে যখন একটা একটা করে নিয়ে যাওয়া হবে। এটা সুন্দর, এটা খুলে দেখেছিস ভেতরটা কি? বউ বউ কিনা দেখেছিস? বউ বউ কিনা এরকম ভুলেও গেছি আমি। এটা সবুজ। তারপর আমি ফাইনাল শিওর না যাবে কিনা। খুব যাবে। এবারে পুজোতে মধুবনী প্রিন্টের পিওর সিল্ক কিনে দিতে হবে, কিনে দেবো অবশ্যই। আমার পছন্দ, ওর পছন্দ হলে সবসময় না, কালো চলবে না, কালো চলবে না, সব কিছুই কালো কালো আর ভালো না, না কালো। আরে তোমার কেন এত কালো রঙে এগো, মানে অপছন্দ কেন এত কালো রং? অপছন্দ না বাবু, সব রং তাই বলে কালো হবে? সব শাড়ি কালো। তোমার শাড়ি কোনটা তোমার ইয়ে আছে বলো তো? সবই তো কালো কালো। কোথায় কালো দেখছো? এখানে তো আমার শাড়ি, এগুলো এগুলো তোমার শাড়ি হলো সব কালো বেরোতো না। যারা যারা শাড়ির ব্যবসা করেন, কেউ কেউ যদি করে থাকেন, তাহলে তারা আমাকে ইনস্টাগ্রামে ইয়েতে করবেন রিজনেবল রেটে, যে আমাকে পিওর সিল্কের, মানে পিওর সিল্কের এখন যা দাম হয়েছে তাতে যতটুকু রিজনেবল রেটে দেওয়া যায়। নিবি না? ঠিক আছে, আমাকে নেবো না, নেবো অ্যাকচুয়ালি নেবো না বলে শরীর রাখলে আবার বলছে নেবো নেবো। অসম্পূর্ণ কথাটাকে সম্পূর্ণ করি, যারা শাড়ির ব্যবসা করেন তারা পিওর সিল্ক যদি আমাকে রিজনেবল রেটে মধুবনী প্রিন্টের দিতে পারে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যেটা সরিয়ে দিল, দিয়ে এইটা নিল, নিয়ে এবার বল এবার লাগবে কি? কালো আর ওই পার্পল শাড়িটা। পার্পল শাড়িটা? ও যেটা পিওর তোমাকে কাঁথা স্টিচ কিনে দেওয়া হয়েছে, আচ্ছা বেশ ঠিক আছে। আমি খুবই খুশি যে আমার মেয়ে পিওর সিল্ক পছন্দ করছে এবং সব ট্রেডিশনাল শাড়ি মূলত খুব পছন্দ করছে। জানি না মানে সবাই আমার সাথে একমত হবেন কি না, সম্ভাবনা খুব কম একমত হওয়ার, কিন্তু তবুও বলছি অন্যান্য যে কোনো পোশাক ট্রেন্ডি পরা ভালো, কিন্তু আমার যেন মনে হয় ওয়ার্ড্রোবে যে শাড়িগুলো থাকবে সেগুলো সবই থাকুক ট্রেডিশনাল। সেই জন্যই আমি মূলত টুপুরকে বলি যে বালুচরি পর। তারপর আর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গেও এত রকমের সিল্ক আছে, যদিও পশ্চিমবঙ্গের বাইরেও যে সিল্কগুলো আছে সেগুলোও ট্রেডিশনাল। আমার মধ্যে কথা হচ্ছে পশ্চিমবঙ্গের শাড়ি অন্তত তোমার ইয়েতে যেন থাকে, কালেকশনে যেন থাকে, সেজন্য কাঁথা স্টিচ কিনে দেওয়া হয়েছে। ওকে এখনও পর্যন্ত বালুচরি কিনে দেওয়া হয়নি, তবে বালুচরিটা কিনে দেওয়া হবে, এর মধ্যেই হবে হয়তো, বা বালুচরি স্বর্ণচরি দুই কিনে দেবো। কিন্তু ধীরে সুস্থে আপাতত ওই একটু আগে যেটা বললাম, যে সমস্ত বন্ধুরা এবার শাড়ি টাড়িগুলো বিক্রি করছেন, পিওর সিল্ক, অবশ্যই পিওর সিল্কই হতে হবে। সেরকম যদি মধুবনী প্রিন্ট হয় তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, এখন এই বিছানা চাদরটা কালকে তো তুলিনি, এই বিছানা চাদরটা এখন আমি তুলবো। আর তুলবো হচ্ছে, ওটা তুলবো না আজকে, ওটা কালকে হবে এখন, কিন্তু এইটা আপাতত তুলে নিই।
পাশের ঘরে চাদরটা তুলবো না এই কারণেই যে ওটা তুলতে আমার হেল্প লাগবে, চাদর পাততে তুলতে কোনো সাহায্য লাগার কথা না, কিন্তু ওপরে একটা হারমোনিয়াম আছে, সেই হারমোনিয়ামটা না মানে কয়েকদিন আগে আমার একটা অন্য একটা কিছু করতে গিয়ে কোমরে একটা খ্যাঁচ মতো লেগেছে, ব্যথাটা এখনও মাঝে মাঝে চাগার দিচ্ছে। তো সেক্ষেত্রে আমার বোধহয় কোনো কিছু ভারী চাগানো যাবে না, যার ফলে ওটা কেউ যদি সরিয়ে দেয় এবং পরে যদি তুলে দেয় তাহলেই এটুকু করে দিলেই হয়ে যাবে। এমনি অন্য কাজ করতে কোনো অসুবিধে হচ্ছে না, কিন্তু এই কাজগুলোর জন্য আমার মানে ওই ভারী কোনো কিছু তোলা বা এগুলোর জন্য আমার একটু আলপনাদি বা মামনির কারো একটা সাহায্য লাগবে। টুপুর হলেও হবে, কিন্তু টুপুর এখন বন্ধুর সাথে কথা বলছে। আর আমি দেখলাম যে ঠিক আছে, হ্যাঁ আজকে এটা করে নিই, কালকে ওটা করে নিয়ে না হয় আমি একবারে সমস্ত কেচে তবে নেড়ে দেওয়া যাবে। আর আকাশ কিন্তু বেশ খারাপ চলছে, কখনো ভালো কখনো খারাপ, এই তো সব সময় চলছে। তো আশা করছি কালকে আবহাওয়া এমন থাকবে যাতে করে আমি সমস্ত সুন্দরভাবে তুলে দিয়ে কেচে শুকিয়ে নিতে পারবো একদিনে দিনে। আমার এই বিছানাটা খুব বেশি ব্যবহার হয় না, যে যখন ব্যবহার হবে চাদর তুলে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে ওপরের তোষকগুলো একটু এই দিকটায় মানে আমি যে দিকটা দাঁড়িয়ে আছি সেদিকটায় চলে আসে, এই বাড়িতে খুব একটা এদিকে আসেনি, তার মানে এই খাটটা খুব একটা ব্যবহার হয়নি। আসলে তলায় ওই কালানটা পাতা হয়েছে, তার উপরে এই প্লাস্টিকটা আছে, তো উঠতে নামতে গেলে তোষকগুলো ওই একটুখানি ছেঁচড়ে চলে আসে এদিকটায়, যার ফলে প্রত্যেক সপ্তাহেই আমি যখন বিছানার চাদর তুলি ওইগুলোকে ঠিকঠাক করে তবে দিতে হয়। তো বিছানার চাদর পাতার পরে ঘরের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, ভাল লাগে দেখতে। এই সময়টা মনে হচ্ছে এইখানেই শুয়ে পড়ি। যেদিন বিছানার চাদর তুলি সেদিন মনে হয় সেইখানেই সেই খাটেই শুয়ে থাকি। এর এই খাটটা আমার খুব পছন্দের, কারণটা আমি জানি না, জানলা খুলে যেহেতু বাগান দেখা যায় হয়তো বা সেটাই কারণ। তা এখন মনে হচ্ছে রাত্রে এই ঘরটাতেই শুয়ে থাকে, কিন্তু না, ওই ঘরে বর আছে মেয়ে আছে ওখানেই যাব। আমাদের না এখন একটা জিনিস হয়েছে জানেন, সেটা হচ্ছে এই যে আমরা বাইরের লাইটটা, আসলে কথাটা বলছি যাতে আমাকে বুঝতে না পারে সেই জন্যই, যাই হোক হয়তো রাতের দিকে কথা একটু বেশি বোঝা যায়, এই যে আলোটা জ্বালিয়ে রাখছি রাতভর, এতে কি হচ্ছে জানেন, এই যে ওই দিকটাতে নেশার আসরটা যেটা বসছিল কদিন সেটা এখন আর বসছে না। শুধু ওখানে না, এই টেম্পোগুলোর ভেতরে উঠে যায়। টেম্পো তো আমাদের এখানে দাঁড় করিয়ে রাখে সিসিটিভির জন্য, সব তো গাড়ি কিনবো কিন্তু গ্যারেজ কিনবো না, তো ঠিক আছে এটা মোটামুটি সিকিউরিটি ওইদিকে রাস্তা থাকে, অসুবিধা নেই। কিন্তু কী করছে, এই যে এগুলোর ভেতরে উঠেও নেশার একটা আসর বসছিল, এই যে ওটার ভেতরে, এগুলোর ভেতরে, এটার ভেতরে, তারপরে ওই দিকটাতে। কিন্তু এখন যেহেতু পুলিশি গাড়ি টহল দিচ্ছে সেহেতু আর আলোটাও জ্বলছে, এই জিনিসটা এখন আমাদের বাড়ির সামনে একদম বন্ধ হয়ে গেছে। আমরা যতই বলি বাগড়াকোট বস্তি উঠে যাবে, মন খারাপ করছে, সব মানুষকে খারাপ, কিন্তু কোথাও না কোথাও এই বস্তিটা না উঠলে এই সমস্যাটাও আমাদের আর কোনোদিন যাবে না, এটাও আমরা অস্বীকার করতে পারি না। একটা ভালো জিনিস অবশ্যই হয়েছে, সেটা হচ্ছে অনেক দিন সময় দিয়েছে এদেরকে, অনেক দিন সময় দিয়েছে, এরা এখন এদের মতো করে ব্যবস্থা করে নিচ্ছে। বহু মানুষ যারা একদিন পর্যন্ত কিছু ভাবেনি তারা বিভিন্ন জায়গায় নিজেদের বন্দোবস্ত করে ফেলেছে, যারা করেনি এখনো পর্যন্ত তারা কিছুদিনের মধ্যেই হয়তো বা কিছু না কিছু একটা করে ফেলবেই, মানে হয়ে যাবে। মানুষ যদি চায় মানুষ করতে পারবে না এমন হেন কোনো কাজ নেই। হয়েছে সেটা ভালো হয়েছে, এবং এদের যে একটা সময় দিয়েছে সেটা সত্যি দরকার ছিল। এরা কেউ অস্বীকার করছে না যে এটা আমাদের জায়গা নয়, কিন্তু ওইটা বড় অমানবিক হয়ে যেত যেটা প্রথম দিকে হচ্ছিল, মানে একেবারে দুরমুশ করে দিচ্ছিল সমস্ত দোকানপাট সব কিছু। কে রে? আচ্ছা, দুরমুশ করে দিচ্ছিল সব কিছু, বাচ্চাগুলো কাঁদছিল, ওটা বড় ভুল হচ্ছিল। কিন্তু এখন যে একটু ধীরে চলো নীতি এবং একটু সময় দেওয়ার নীতি সরকার নিয়েছে, সেটাতে এদের লাভই হচ্ছে, লোকসান কিছুই হচ্ছে না। আজকের দিনের ব্লগটাকে শেষ করবো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।